হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? তো লাইফ সেভিং সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রথম ভিডিও ছিল আইসিটির উপরে, আইসিটির 100% কমন সিকিউ যে টপিকগুলো আছে সেটা নিয়ে। তো আমাদের দ্বিতীয় ভিডিও আজকে হবে বায়োলজি ফার্স্ট পেপার বোটানির উপরে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব বোটানি ফার্স্ট পেপার, বোটানির যে প্রথম চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারের কোন টপিকগুলো দিয়ে একটা সিকিউ যদি এই চ্যাপ্টার দিয়ে আসে তাহলে এই টপিকের ভিতরেই তুমি কমন পাবে। তো সেটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমেই দেখো, প্রথম চ্যাপ্টারে প্রথমেই তোমাকে পড়তে হবে কোষ প্রাচীর। তারপরে আছে ফ্লুইড মোজাইক মডেল, রাইবোজোম, গলজি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর ক্রোলোপ্লাস্ট। এখানে প্লাস্টিডের মধ্যে তোমার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোলোপ্লাস্ট, এটা দিয়েই ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পেয়ে যাবে। তারপরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে রেপ্লিকেশন, তারপর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো তোমরা সবাই জানো যে প্রথম চ্যাপ্টার একটি হিজিবিজি টাইপের, মানে প্রচুর টপিক দেওয়া। তোমরা অনেকেই এটা কমপ্লিট করতে ঝামেলা দেখাও, বা কিভাবে কোন টপিক পড়লে এমসিকিউ আসবে বা সিকিউ কমন পড়বে, এটা তোমরা মানে বুঝতে পারো না। তো তুমি যদি এই যে যে কয়টা টপিক আমি বললাম এগুলো যদি তুমি শেষ করতে পারো, তুমি আশা রাখতে পারো একটা সিকিউ এখান দিয়ে মাস্ট আসবে, তাহলে ওই সিকিউটা তুমি ইজিলি পাবে, কমন পাবে, ঠিক আছে? তাহলে তুমি এই কয়টা চ্যাপ্টারে, এই কয়টা যে এই চ্যাপ্টারের এই কয়টা টপিক মাস্ট পড়বে। এবার দ্বিতীয় চ্যাপ্টার কি আছে সেটা দেখো, কোনটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় চ্যাপ্টারে প্রথমেই মাইটোসিস, মাইটোসিস মানে মাইটোসিসের সংজ্ঞা আসবে, হ্যাঁ, তারপরে মাইটোসিসের যে বৈশিষ্ট্য ওটা, তারপরে মাইটোসিসের পর্যায়, পর্যায় মানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে পর্যায়গুলো আছে এগুলো দিয়ে প্রশ্ন করবে। এরপরে মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য, এরপরে মায়োসিস, আবার মায়োসিস সেই একই রকম, মায়োসিসের বৈশিষ্ট্য, তারপর সংজ্ঞা যেটা আছে। এরপরে মায়োসিসের পর্যায়, তো মায়োসিসের পর্যায়ে যে তোমরা একটু জটিলতায় ভুগো যে কোনটা আমি পড়বো। তুমি একটা মাথায় একটা জিনিস ঢুকে নাও, মায়োসিসের যে পর্যায় সেখানে শুধুমাত্র প্রোফেজ এক পর্যায়টা তোমার জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো কখনোই তোমার সিকিউতে আসবে না, কোনো কিছুতে আসবে না। প্রোফেজ এক মানে কি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপর যে ডায়াকাইনেসিস, যে পর্যায়গুলো আছে এই পর্যায়টা শুধু পড়বে, আর কিছুই না। এবং এই পর্যায়ের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোনটা, প্যাকাইটিন। ওকে, তাহলে মাইটোসিস পর্যায়, এরপরে মাইটোসিসের এই মায়োসিস পর্যায়, এরপরে মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য, এবং শেষে ক্রসিং ওভার, ক্রসিং ওভারের যে বৈশিষ্ট্য আছে ওইটা। তো এই অধ্যায় দিয়ে প্রশ্নটা কিভাবে করবে, প্রশ্নের যদি প্যাটার্ন বলি তোমাকে মানে এমন কোশ্চেন করবে যেটা দিয়ে তোমাকে বুঝাইবে যে সে মাইটোসিস বলতেছে নাকি মায়োসিস বলতেছে, ঠিক আছে? কোনটা বলতেছে এটা তোমার ফাইন্ড আউট করে তারপর একটা এই যে পর্যায়ের ধাপ বলতে পারে বা পর্যায়ের গুরুত্ব বলতে পারে, এটা তোমার নিজে নিজে বোঝা লাগবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে তুমি এই যে কয়টা টপিক আছে এইটা পড়ে যাবা, তুমি মাস্ট একটা সিকিউ কমন পেয়ে যাবে। এরপরে আমরা চতুর্থ চ্যাপ্টারে কি আছে, চতুর্থ চ্যাপ্টারে প্রথমেই আছে ভাইরাসের জীব বা জড় বৈশিষ্ট্য, জীবীয় বা জড় বৈশিষ্ট্য যেটা আছে ওইটা দিয়ে কোশ্চেন করতে পারে। তারপর লাইটিক চক্র, লাইটিক চক্রের যে ধাপ আছে এবং চিত্রটা অনেক ইম্পর্টেন্ট, ধাপগুলো ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবা, যদি চিত্র বলে, চিত্র আঁকতে বলে, তাহলে তোমার ধাপ লেখার দরকার নেই, বা ধাপ লিখতে বলে চিত্র আঁকার দরকার নেই, কোশ্চেন যেটা আছে সেটা বলবে। তুমি বায়োলজি এমন জিনিস না যে তুমি যেটা বললো ওটা বাদে অন্য সব কিছু যদি সঠিক লেখো তাহলে তুমি মার্ক পাবে না। মার্কগুলো স্পেসিফিক বিষয়ের উপর নির্ভর করে, যেটা বলবে ওটাই তোমার দিতে হবে। যদি চিত্র বলো তোমার মাস্ট চিত্রই দিতে হবে। তুমি চিত্রের বিপরীতে যদি তুমি ধাপ লিখা দাও একদম সঠিকভাবে, তোমার মার্ক দিবে না, ঠিক আছে? তাহলে তোমার মাস্ট চিত্র বলে চিত্র, ধাপ বলে ধাপ, ওকে? এরপরে এই জায়গায় লাইটিক চক্রে, এখানে তোমার লাইটিক চক্র আছে, লাইসোজেনিক চক্র আছে। তোমার জন্য লাইটিক চক্র ইম্পর্টেন্ট। তোমার সিকিউ বলো, সিকিউ মাস্ট লাইটিক চক্র দিয়ে আসবে, লাইসোজেনিক চক্র দিয়ে আসবে না। তার মানে তুমি শুধু লাইটিক চক্রটাই পড়বে। এরপরে আসো আদর্শ ব্যাকটেরিয়ার যে গঠন চিত্র যেটা আছে, এই চিত্র দিয়ে প্রশ্ন করে, শুধুমাত্র চিত্র, তুমি শুধু চিহ্নিত চিত্র ব্যাখ্যা করবে তাহলেই তোমার ডান, ঠিক আছে? এরপরে আছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব তোমার পড়তে হবে, তারপর ব্যাকটেরিয়ার উপকারিতা এবং অপকারিতা এটা পড়তে হবে, এবং সর্বশেষে আছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। ম্যালেরিয়া পরজীবীর যে তোমার প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যে চিত্রটা আসে এটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার দিয়ে তোমার এই কয়টাই টপিক ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাওয়া ঠিকভাবে, তাহলে তুমি সিকিউ মাস্ট কমন পাবে, ঠিক আছে? পরে দেখো সপ্তম চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সপ্তম চ্যাপ্টারে প্রথমেই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এখন
একটা জিনিস ভাবা, বায়োলজিতে যদি দুইটা টপিক থাকে যেমন নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ, অবশ্যই এই দুইটার পার্থক্য তোমার পারা লাগবে এবং পার্থক্য দিয়ে বেশি ছক আকারে যে পার্থক্য আছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন একটা জিনিস ভাবো, তুমি যদি নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানো, আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানো, এটা যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা পার্থক্যটা কোন জায়গায়, তুমি সাজিয়ে লিখতে পারবা, ঠিক আছে? তো তারপরে আছে সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য, তারপরে অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, তারপরে অমরা বিন্যাস, তারপর পুষ্প সংকেত, ধান আর জবা। ভাই পোয়াসি মালভেসি উদ্ভিদের দুইটা উদ্ভিদ দেওয়া আছে, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে জবা, ঠিক আছে? এই তোমার এই সপ্তম চ্যাপ্টার খুব সঠিক বা খুব সুন্দর একটা জিনিস হলো কি, ওরা ধানের বইলা দিতে পারে ধানের পুষ্প সংকেত কি, তারপর জবার পুষ্প সংকেত কি, তুমি জাস্ট ওই যে ছোট একটা লাইন ওইটা ঠিক মতো তুমি যদি লিখতে পারো তোমার তিন তিন নাম্বার কনফার্ম। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এইটা তোমার এই দুইটা সংকেত তোমার আল্লাহ দিয়ে মাস্ট মনে রাখা লাগবে, মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুইটাই দিয়ে দেয়, যে কোনো একটার পুষ্প সংকেত লাগে। তো খুব ইজিলি তুমি যদি এটা লিখতে পারো তাহলে তোমার মার্ক কনফার্ম, ঠিক আছে? কোনো কাটার সুযোগ নেই, শুধু এইটুকুই লিখতে হবে, বাড়তি কিছু না। এরপরে দেখো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, পার্থক্যর ব্যাপারগুলো যদি দুইটা ভিন্ন ব্যাপার থাকে তাহলে অবশ্যই এটার পার্থক্য তোমার জানতে হবে। এখানে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যদি তুমি জানো, অবশ্যই তোমাকে যদি বলে যে একবীজপত্রী দ্বিবীজপত্রী যেটা আছে এটার পার্থক্য লেখো, তুমি অবশ্যই লিখতে পারবে। এরপরে দেখো পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, একই ব্যাপার, পার্থক্য আসলে পার্থক্য তোমার পারা লাগবে। এরপর পোয়াসি এবং মালভেসি উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে? গোত্রের যে অর্থনৈতিক গুরুত্ব আছে এগুলো পড়বে। তো এই এই হলো তোমার সপ্তম চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিক সেটা। এখন আমরা অষ্টম চ্যাপ্টারে শিফট করি। অষ্টম চ্যাপ্টারে প্রথমেই তোমার পড়া লাগবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ, তোমার উৎপত্তি অনুসারে বলো, কোষ বিভাজন অনুসারে বলো, যে ব্যাপারগুলো আছে ওই শ্রেণী বিভাগ দিয়ে প্রশ্ন করতে পারে। এরপরে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ভাই আবার একই কথা, যদি তোমার দুইটা ভিন্ন জিনিস থাকে তাহলে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য তোমার মাস্ট আসতে পারে, তাহলে এটা তোমার ভালোভাবে পড়া লাগবে। ওকে, এরপরে দেখো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ওই যে তোমার অরিও আছে বা তোমার সমপার্শ্বীয় যে ব্যাপারগুলো আছে এগুলো পড়া লাগবে তোমার। তারপর একবীজপত্রী উদ্ভিদের মূলের অর্থ গঠনের চিত্র, এখানে একটু একটু বিষয় খেয়াল করবা, একবীজপত্রী দ্বিবীজপত্রী, এখানে মূলের অন্তর্গঠনের চিত্র বলতে পারে, কাণ্ডের অন্তর্গঠনের চিত্র বলতে পারে। তো এই চিত্রগুলো দেখতে হবে, এই অধ্যায় দিয়ে চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করবা, দেখবা যে কোনটার অন্তর্গঠনের চিত্র বললো, একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী, তারপর কাণ্ডের বলছে নাকি মূলের বলছে, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করে কোশ্চেনে আনসার করবে। এরপরে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের চিত্র, তারপর একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের পার্থক্য, ওদের যে বৈশিষ্ট্যগুলো আছে এর পার্থক্যগুলো তোমার জানা লাগবে, ঠিক আছে? তাহলে অষ্টম চ্যাপ্টার দিয়ে এইগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখো নবম চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট। নবম চ্যাপ্টারের প্রথমেই খনিজ লবণ পরিশোষণ, তারপর সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণ পার্থক্য, খনিজ লবণ পরিশোষণের পার্থক্য, এরপরে প্রসেদন, সালোক সংশ্লেষণ, তারপর ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এর মধ্যবর্তী পার্থক্য। এখন এই উদ্ভিদ শারীরতত্ত্ব ব্যাপারটা হচ্ছে খুব বড় একটা চ্যাপ্টার এবং খুব হিজিবিজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারে তুমি দেখবা যে একটার পার্থক্য, বৈশিষ্ট্য, হ্যাংটা অনেক কিছু আছে, ঠিক আছে? মানে খুব বেশি টপিক। তো এইটা ভালোভাবে খেয়াল করে তুমি ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপরে তোমার C4 উদ্ভিদ, C3 C4 চক্রের পার্থক্য, C3 মানে ক্যালভিন চক্র, তারপর হ্যাসোস্লাস চক্র যেগুলো আছে এগুলোর উদ্ভিদের পার্থক্য আসতে পারে, তারপর সি থ্রি যে চক্র আছে এটার বৈশিষ্ট্য আসবে, C3 উদ্ভিদের বৈশিষ্ট্য আসবে, তারপর C4 উদ্ভিদের যে চক্র আছে এটার বৈশিষ্ট্য আসবে, তারপরে তোমার যে C4 যে উদ্ভিদ আছে এটার বৈশিষ্ট্য আসবে, তারপর পার্থক্য আসবে, প্রচুর পার্থক্য। ওকে, তারপরে C3 C4 উদ্ভিদের পার্থক্য, C3 C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, তারপর শ্বসনের যে ধাপসমূহ আছে, গ্লাইকোলাইসিস, তারপর তোমার যে ধাপগুলো আছে এগুলোর ধাপ আসবে, ধাপের বৈশিষ্ট্য আসবে, চিত্র আসতে পারে, যে কিছু চিত্র আছে ওগুলো পড়বে। তারপর সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, তারপর তোমার ফার্মেন্টেশন আছে, এগুলো আছে, তারপর তোমার সালোক সংশ্লেষণ এবং শ্বসন এই দুইটার পার্থক্য আসতে পারে। তো নবম চ্যাপ্টার যেটা আছে একটু বড় টাইপের, মানে ব্রডলি অনেক বড় জিনিস, জটিল কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তোমার যদি পড়তে চাও তুমি এই টপিকগুলো পড়বে, পার্থক্যগুলো খুব ভালোভাবে তুমি দেখবা। হাসান স্যারের যে বই আছে বইতে প্রচুর পার্থক্য আছে, মানে ছক আকারে দেখবে যে এক একটা পার্থক্য আছে, ওই পার্থক্যগুলো ভালোভাবে পড়বে। তোমার সিকিউ যে যদি কোশ্চেন আসছে এটা দিয়ে তো কোশ্চেন আসবে, কোশ্চেন আসলে এই পার্থক্যের মধ্যে দিয়ে দিবে, ঠিক আছে? এরপরে দেখো 11 নম্বর চ্যাপ্টারে কি কি আছে। 11 নম্বর চ্যাপ্টারে প্রথমে উদ্ভিদ টিস্যুর কালচার, উদ্ভিদ টিস্যু কালচারে যা ঠিক উদ্ভিদ টিস্যু কালচার,
তারপর উদ্ভিদ টিস্যু কালচারের ধাপসমূহ তুমি চিহ্নিত, তুমি দেখবা যে টিস্যু কালচারের ধাপ আছে, আবার ধাপের যে চিহ্নিত চিত্র আছে। চিত্র আসলে ধাপ লেখার, ধাপ বর্ণনা করার দরকার নেই। আবার যদি ধাপ বর্ণনা করতে বলে তাহলে চিত্র আঁকার কোনো দরকার নেই। ওকে, এরপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ যেটা আছে এটার ধাপ এবং চিত্র মোস্ট ইম্পর্টেন্ট। তোমার 11 অধ্যায় দিয়ে যে যদি কোশ্চেন আসে রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ যেটা আছে এবং চিত্রটাও খুব ইম্পর্টেন্ট, এই চিত্রটা প্রশ্ন আসে। তারপরে ইনসুলিন উৎপাদনের ধাপ বা চিত্র। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমার রিকম্বিনেন্ট ডিএনএর যে ধাপ চিত্র আর ইনসুলিন উৎপাদনের ধাপ চিত্র সব সেম, শুধুমাত্র ইনসুলিনের ক্ষেত্রে কি হয়, শেষে তুমি এক্সট্রা চিত্রটি একটা জিনিস অ্যাড হয়, মানে দুইটা ধাপ অ্যাড হয়, শুধুমাত্র এটুই, আর কোনো তোমার পার্থক্য নেই। ওকে, তাহলে 11 নম্বর চ্যাপ্টারে এইগুলোই তোমার ইম্পর্টেন্ট। তাহলে তোমার শর্ট সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে সেগুলোর ইম্পর্টেন্ট টপিক আমার বলা শেষ। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমার যদি গ্যাপ বেশি চলে আসে বা তুমি এতগুলো চ্যাপ্টার কভার আপ করা তোমার পক্ষে সম্ভব নয়, এমন যদি ব্যাপার হয়, তাহলে তুমি চাইলে এক একটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। তোমার প্রত্যেকটা চ্যাপ্টার দিয়েই তো কোশ্চেন আসবে, ঠিক আছে? আটটা তোমারে আমি যে কয়টা টপিক বললাম, এই টপিকগুলো তুমি যদি ঠিকভাবে কভার আপ করো, তাহলে তোমার আটটা যে সিকিউ আসবে সবগুলোই তুমি কমন পাবে। এখন তুমি যদি চাও মানে এই টাইমে তোমার এগুলা কভার আপ করা যদি সম্ভব না হয়, তাহলে তুমি চাইতে পারো এক দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। স্কিপ করার ক্ষেত্রে তুমি বলতে পারো শারীরতত্ত্ব একটু হিজিবিজি টাইপ, এটা তুমি স্কিপ করতে পারো, বা প্রথম চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারো। এগুলো স্কিপ করলেও তুমি 6টা তুমি মনে করো শিওর কমন পাবে, ঠিক আছে? 6টা সিকিউ কমন পাবে, বা 5টা সিকিউ তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন সবকিছু তোমার হাতে, তুমি চাইলে সব পড়তে পারো বা তুমি চাইলে শর্টে আগাতে পারো। বাট আমি তোমাকে যে কয়টা শর্ট সিলেবাসের মধ্যে যে কয়টা চ্যাপ্টার আছে, আমি তোমার A to Z সব টপিক বললাম, তোমার 8টা যে সিকিউ আসবে এই টপিকের মধ্যেই আসবে। এখন এটাকে তুমি চাইলে ছোট করতে পারো, এটাকে তুমি চাইলে একটা দুইটা চ্যাপ্টার স্কিপ করতে পারো, সবকিছু তোমার হাতে, ঠিক আছে? বাট তুমি এই শর্ট সিলেবাসের মধ্যে এই টপিকগুলো পড়ে যাবে, তোমার 8টা সিকিউ মাস্ট কভার করবে। ওকে, তো ভালো থাকো বাচ্চারা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।